আজকের ভিডিওটিতে সমুদ্র তলদেশের ভূপ্রকৃতি সম্পর্কে আলোচনা করব। তো প্রথমেতে যে ভূমিরূপটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মহীসোপান। সমুদ্র তলদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিরূপ হচ্ছে মহীসোপান। তো মহীসোপান কাকে বলে? তা মহাদেশের যে অংশ ধীরে ধীরে ঢালু হয়ে সমুদ্রে নেমে যায়। মহাদেশ ও মহাসাগরের সংযোগস্থলে অবস্থিত সেই স্বল্প ঢালু এলাকাকে মহীসোপান বলে। তো এই বিষয়টা অর্থাৎ মহীসোপানের সংজ্ঞাটাকে আরো ভালোভাবে বোঝার জন্যে আমরা এই ছবিটার সাহায্যে বুঝবো। তো দেখো মহীসোপান হচ্ছে এই যে অংশটা, দেখো এইটা হচ্ছে উপকূল। অর্থাৎ যেখানেতে জলভাগ এবং স্থলভাগ মিলিত হয়েছে। তো এই যে উপকূলের পর থেকে এই যে উপকূল যে রেখা যেটা রয়েছে এই উপকূল রেখার পর থেকে দেখো আস্তে আস্তে যখন এই মহাদেশীয় যে অংশটা রয়েছে এই মহাদেশীয় অংশের এই সামনের দিকের এই যে অংশটা অর্থাৎ একটা মৃদু ঢালেতে সমুদ্রের দিকে নেমে যাচ্ছে, অর্থাৎ গভীর সমুদ্রের দিকে নেমে যাচ্ছে। তো এই যে অংশটা এই অংশটাকে বলা হয় হচ্ছে এই মহীসোপান বলা হয়ে থাকে। এবারেতে আমরা আবার মহীসোপানের আলোচনাটাতে ফিরি। তো এখানেতে এই মহীসোপানের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখা যায়। প্রথমত দেখো এই মহীসোপানের যে ঢাল হয় সেই ঢাল হচ্ছে ১ ডিগ্রি বা তারও কম হয়। কারণ খুব অল্প ঢালেতে এই এলাকাটা মানে ঢালু হয়ে থাকে। এর গভীরতা মোটামুটি প্রায় ২০০ মিটারের মতন হয়ে থাকে। আর এটা মহাদেশীয় অংশ অর্থাৎ এই যে সিয়াল এটা আমরা জানি। তো এই সিয়াল এর অংশ হচ্ছে এই মহীসোপান। আর সমুদ্র তলদেশের প্রায় ৮.৬% স্থান হচ্ছে এই মহীসোপানের অন্তর্গত। এবারেতে এই মহীসোপানের পরেতে যে আরেকটি ভূমিরূপ যেটা রয়েছে সেটা হচ্ছে মহীঢাল। তো এটাও খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিরূপ হচ্ছে এই মহাসাগর তলদেশের। তো মহীঢাল কাকে বলে? দেখো যে এই মহীসোপানের শেষ প্রান্তের ভূমি খাড়াভাবে সমুদ্রের তলায় নেমে যায়। তো এই মহীসোপান ও গভীর সমুদ্রের সমভূমির সংযোগস্থলের যে খাড়া অংশটি তাকেই হচ্ছে মহীঢাল বলে। তো মহীঢাল হচ্ছে দেখো আমরা এই পর্যন্ত যেটা দেখলাম আরকি যে এই যে অংশটা অর্থাৎ এই উপকূল থেকে একদম হচ্ছে এই যে অংশটা যেটা একটা মৃদু ঢালেতে হচ্ছে মানে সাগরের তলদেশেতে যেটা নেমে যাচ্ছে। তো এই যে অংশটা এটাকে আমরা মহীসোপান হিসেবে চিনলাম। এবার মহীসোপানের পর থেকে এই যে নিচের দিকের এই যে অংশটা একদম সমুদ্রের আরো গভীরেতে, তো এই যে অংশটা রয়েছে এই অংশটার এই যে পার্টটা রয়েছে এটা হচ্ছে গভীর সমুদ্রের সমভূমি। আর এই অংশটা হচ্ছে এই যে খাড়া ঢালেতে যে অংশটা এই মহীসোপানের পরের যে অংশটা এই খাড়া ঢালেতে গভীর সমুদ্রের সমভূমিতে গিয়ে যে অংশটা মিশছে অর্থাৎ এই অংশ যেটা রয়েছে এই অংশটাকে বলা হয় হচ্ছে মহীঢাল। তো এর যে ঢালটা হয় এটা খুব খাড়া হয়ে থাকে। ঠিক আছে? তো এর কি কি বৈশিষ্ট্য দেখা যায় না, মহীঢালের যে ঢালটা হয় সেটা ৫ ডিগ্রি থেকে ১৫ ডিগ্রি হয়। আর এর গভীরতা এই মহীঢাল এলাকার গভীরতা এই ২০০ থেকে ৪,০০০ মিটারের মতন হয়ে থাকে। আর এটা হচ্ছে কি দেখো এটা মহাসাগরীয় শিলা অর্থাৎ এই যে সীমার অংশ দ্বারা গঠিত হয়ে থাকে। আর এই সমুদ্র তলদেশের প্রায় ৭.৪% স্থান হচ্ছে এই মহীঢালের অন্তর্ভুক্ত হয়ে থাকে। এবারেতে এই মহীঢালের পরেতে যে ভূমিরূপটি আছে সেটা হচ্ছে সামুদ্রিক শৈলশিরা। তো এই সামুদ্রিক শৈলশিরা কাকে বলে দেখো? এই গভীর সমুদ্রের সমভূমির স্থানে স্থানে দীর্ঘ শৈলশিরা দেখা যায়। একে সামুদ্রিক শৈলশিরা বলে, যেমন আটলান্টিক মহাসাগরের মধ্যভাগে এই উত্তর দক্ষিণে ইংরাজি এস অক্ষরের আকৃতির মতন প্রায় ১৬,২০০ কিলোমিটার বিস্তৃত এই মধ্য আটলান্টিক শৈলশিরা। তো এই শৈলশিরা কোনগুলো হয় দেখো এই যে পুরো যে অংশটা যেটা রয়েছে দেখো এই মহীঢাল পরবর্তী যে একদম সমুদ্রের যে গভীরতম যে অংশ যেটা রয়েছে একদমই যে পুরো যে এই যে অংশটা যেটা রয়েছে একদম এই পুরো অংশটা হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে গভীর সমুদ্রের সমভূমি, একদম নিচের এই অংশটা। এবার এই গভীর সমুদ্রের সমভূমিতে এই যে জায়গাটা থাকে এইখানেতে এই জায়গাটা এই যে মাঝামাঝি জায়গায় যেটা যেটা রয়েছে
এইটাকে বলা হয় হচ্ছে মধ্য সামুদ্রিক শৈলশিরা। এখানে একটি শৈলশিরা তৈরি হয়ে থাকে। তার কারণটা হচ্ছে যে এইখানেতে একটা প্রতিসারী পাতসীমানা অবস্থিত। আর এই প্রতিসারী পাতসীমানা বরাবর কি হয় আমরা জানি যে দুটি পাত পরস্পরের বিপরীত দিকে অগ্রসর হয়। তো যে কারণেতে কি হচ্ছে এখানেতে এই সমুদ্রবক্ষের বিস্তারটা হচ্ছে আর এখানেতে ম্যাগমাটা উঠে আসে। এই ভূ অভ্যন্তরের অ্যাস্তনোস্ফিয়ারের ম্যাগমাটা এখানেতে উঠে আসে। আর এখানেতে যে ফাটলটা তৈরি হয় সেই ফাটল বরাবর এই ম্যাগমাটা এসে জমা হতে থাকে এবং কালক্রমে এটা এরকমভাবে উঁচু শৈলশিরার মতন তৈরি হয়। তো যেটা হচ্ছে এই মধ্য সামুদ্রিক শৈলশিরা বা গভীর সমুদ্রের যে শৈলশিরা হয় সেই শৈলশিরা নামেতে পরিচিত এইটা। আর এর কি কি বৈশিষ্ট্য দেখা যায়? এর বৈশিষ্ট্যের মধ্যে দেখো এই সমুদ্র তলদেশের 23% জায়গা জুড়ে এই সামুদ্রিক শৈলশিরার অবস্থান করছে। আর এই শৈলশিরাগুলি কয়েক শত কিলোমিটার প্রশস্ত হয়ে থাকে এবং প্রায় 4000 থেকে 6000 কিলোমিটার দীর্ঘ হয়ে থাকে। আর সামুদ্রিক শৈলশিরাগুলি সমুদ্র সমতল থেকে 1 থেকে 3 কিলোমিটার উঁচু হয়ে থাকে। শৈলশিরাগুলি মূলত ব্যাসল্ট জাতীয় লাভা দ্বারা গঠিত হয়। আর এই প্রতিসারী পাতসীমানায় এগুলি পরিলক্ষিত হয়। আর এই অঞ্চলগুলো হচ্ছে ভূমিকম্প প্রবণ। তার কারণ এই অঞ্চলেতে দুটো পাত যেহেতু পরস্পরের বিপরীত দিকে যেহেতু অগ্রসর হচ্ছে, তো যে কারণেতে কি হচ্ছে এই যে জায়গা যেগুলো থাকে এটা খুব আনস্টেবল হয়, ভূমিকম্প প্রবণ হয়ে থাকে। তো যে কারণেতে এই সমুদ্রের যে সামুদ্রিক যে শৈলশিরা যেগুলো তৈরি হয় সেই অঞ্চলগুলো ভূমিকম্প প্রবণ হয়ে থাকে। এর পরের যে ভূমিরূপটি যেটি রয়েছে সেটা হচ্ছে গভীর সমুদ্রের পাহাড়। তো সমুদ্রের তলদেশেতে পাহাড়ও হয়। তো এই গভীর সমুদ্রের পাহাড় কাকে বলে? তাই গভীর সমুদ্রের সমভূমি স্থানে স্থানে ফাটল বরাবর অগ্ন্যুৎপাতের ফলে অনুচ্চ টিলার ন্যায় ভূমিরূপকে এই গভীর সমুদ্রের পাহাড় বলে। তো দেখো এই যে ভূমিরূপ যেগুলো হয় এই ভূমিরূপগুলো হচ্ছে দেখো এই যে ছোট ছোট দেখো এই গভীর সমুদ্রের যে সমভূমি যে এলাকা যেগুলো রয়েছে এই সমস্ত সমভূমি এলাকাতে এই যে এই জায়গাটাতে যে সমস্ত ফাটলগুলো হয় এই মহাসাগরীয় এই যে ভূত্বক যেটা রয়েছে এই ভূত্বকটাতে দেখো এখানেতে একটা ভূত্বক তো নিচের দিকে চলে যাচ্ছে, মানে অধঃপতিত হচ্ছে এই জায়গাটাতে, এবং যার ফলেতে কি হচ্ছে এই সমস্ত জায়গাতে ফাটল তৈরি হয় এবং সেই ফাটল দিয়ে কি হচ্ছে ভূ অভ্যন্তরকার ভাগের যে ম্যাগমা হয় সেই ম্যাগমা বেরিয়ে আসে এবং জমা হয়ে অনুচ্চ মানে টিলার আকারেতে হচ্ছে এরকমভাবে জমা হয়ে থাকে যেগুলোকে এই গভীর সমুদ্রের পাহাড় বলা হয়ে থাকে। আর এর কি কি বৈশিষ্ট্য দেখা যায় দেখো, এখানেতে এই মহাসাগর তলের প্রায় 13% জায়গা জুড়ে এই গভীর সমুদ্রের পাহাড় লক্ষ্য করা যায়। এগুলি সাধারণত গম্বুজাকৃতির হয়ে থাকে এবং সমুদ্র তলদেশেতে বিচ্ছিন্নভাবে অবস্থান করে। আর আগ্নেয় পর্বত মানে আগ্নেয় পদার্থ দ্বারা এগুলো তৈরি হয়ে থাকে। আর এগুলির উচ্চতা সমুদ্র তলদেশ থেকে হচ্ছে 1000 মিটার পর্যন্ত হয়ে থাকে। আর 0.1 কিলোমিটার থেকে 100 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে। এর পরের ভূমিরূপ যেটা রয়েছে দেখো সেটা হচ্ছে গভীর সমুদ্রের সমভূমি, যেটা তো আমরা এতক্ষণ চিনে গেছি কোনটাকে গভীর সমুদ্রের সমভূমি বলে। তো দেখো সমুদ্রের তলদেশে মহীঢাল যেখানেতে শেষ হয় তার পর থেকে বিস্তীর্ণ প্রায় সমতল ভূমি গভীর সমুদ্রের সমভূমি নামে পরিচিত। অর্থাৎ এই যে অংশটা যেটা রয়েছে দেখো এইখানটাতে হচ্ছে মহীঢাল এসে শেষ হয়েছে। তো এই মহীঢাল শেষ হওয়ার পরেতে এই যে পুরো যে অংশটা যেটা রয়েছে একদম সম্পূর্ণ যে পুরো যে অংশ যেটা রয়েছে এই পুরো যে অংশটা এটাকে বলা হয় হচ্ছে গভীর সমুদ্রের সমভূমি। এটা একদম সমুদ্রের একেবারে তলদেশেতে মানে সব থেকে নিচেকার অংশ এটা একদম। তো এই যে গভীর সমুদ্রের যে সমভূমি যেটা হয় এই বৈশিষ্ট্য কি কি দেখতে পাওয়া যায়? আর এটা সমুদ্রের সব থেকে গভীরতম অঞ্চল। আর এর গভীরতা হচ্ছে 3500 থেকে 5500 মিটারের মতো বা তারও বেশি হয়ে থাকে। এই অংশে উচ্চভূমি, মালভূমি, শৈলশিরা, উপত্যকা, খাত প্রভৃতি আছে। আর মহাসাগরগুলির তলদেশেতে শতকরা 50% স্থান হচ্ছে এই গভীর সমুদ্রের সমভূমির অন্তর্গত। এর পরেতে যে ভূমিরূপটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই গভীর সমুদ্র খাত বা গভীর সমুদ্রের খাত। তো গভীর সমুদ্রের সমভূমির স্থানে স্থানে অত্যন্ত গভীর সংকীর্ণ ও দীর্ঘ খাত আছে
এগুলোকে এই গভীর সমুদ্রের খাত বলে। যেমন এই প্রশান্ত মহাসাগরের পূর্বভাগে এই গুয়াম দ্বীপের পূর্বে অবস্থিত পৃথিবীর গভীরতম সামুদ্রিক খাত মারিয়ানা। আর যার গভীরতা হচ্ছে মানে যার সবথেকে মানে ডিপেস্ট যে জায়গাটা মারিয়ানা খাতের, এটা আমরা জানি। এটা হচ্ছে চ্যালেঞ্জার ডেপথ বলা হয়, যার গভীরতা এই 10,911 মিটারের মতন। মানে গোটা একটা মাউন্ট এভারেস্ট এর মধ্যে ঢুকে যাবে এবং তারপরেতেও জায়গা থাকবে এই খাতেতে। এতটাই গভীর, আর এটাই আমাদের পৃথিবীর সবথেকে গভীরতম জায়গা। এবার দেখো এই যে সামুদ্রিক খাত হয় সেটা কিভাবে হয় দেখো। তো এইটা তো আমরা তো আগের ভূমিরূপটাতে জানলাম যে এই যে পুরো যে অংশ যেটা রয়েছে, এই পুরো অংশটাকে বলা হচ্ছে গভীর সমুদ্রের সমভূমি বলছে। এবারে তো এই গভীর সমুদ্রের সমভূমির এইখানটাতে দেখো একদম এই সমুদ্রের তলদেশেতে এই যে মহাসাগরীয় যে পাতটা আছে, এই মহাসাগরীয় পাতটা কি হচ্ছে, এই মহাসাগরীয় পাতটা হচ্ছে অধঃপতিত হচ্ছে। কার তলায়? না এইখানেতে যে মহাদেশীয় যে পাত আছে সেই মহাদেশীয় পাতের তলাতে। কারণ আমরা জানি পাত সংস্থান তত্ত্ব আমাদের এই ধারণা দিয়েছে যে যখন অভিসারী পাত সীমানায় একটা মহাদেশীয় আর একটি মহাসাগরীয় পাত যখন পরস্পরের অভিমুখে যখন হয়, তখন এই মহাদেশীয় পাত কি হয়, এটা হালকা হয় তুলনামূলকভাবে। এবং সেক্ষেত্রে দেখা যায় যে এই মহাসাগরীয় যে পাত আছে, এই মহাসাগরীয় পাত কি হচ্ছে না এই হালকা মহাদেশীয় পাতের নিচে আস্তে আস্তে অধঃপতিত হয়ে যায়। তো সমুদ্রের তলাতে এই যে যে জিনিসটা ঘটছে দেখো এই জায়গাটাতে, এখানেতে মহাসাগরীয় পাত নিচে যাচ্ছে আর তার উপরেতে হচ্ছে এই মহাদেশীয় পাতটা রয়েছে। এবার অনেক সময়তে কি হয়, এইটা নিচে যখন চলে যাচ্ছে, এই নিচে যাওয়ার সময়তে এইখানেতে এই যে মহাসাগরীয় যে এই মহাদেশীয় যে পাতটা আছে, এই পাতটার এই মাথার এই সামনের অংশটা এরমভাবে বেন্ড খেয়ে যায় অনেক সময়। এবং যখন এইটা বেন্ড খেয়ে যায়, তখন কি হচ্ছে এই যে জায়গা যেগুলো থাকে এই জায়গাতে গভীর গভীরতম অংশ মানে খাত সৃষ্টি হয়ে থাকে এই জায়গাটাতে। এই যেটাকেই বলা হচ্ছে এই গভীর সমুদ্রের খাত। মানে একটা মহাসাগরীয় পাত এখানে তো হচ্ছে বেন্ড খেয়ে তো নিচের দিকে তো অধঃপতিত হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে এই জায়গাটাতে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই মহাদেশীয় পাতটাও এইখানটাতেও বেন্ড খেয়ে এর সঙ্গে এরমভাবে নিচের দিকে যাওয়ার চেষ্টা করে। তো এই যে বেন্ডিং এর এই যে জায়গাটা হয় এই জায়গাটাকেই বলা হয় মানে এইখানেতে খাত তৈরি হয়, খুবই গভীরতম খাত তৈরি হয়ে থাকে। আর যেটার কারণেতে এই জায়গাগুলোতে এই গভীর সমুদ্রের খাত তৈরি হয়ে থাকে, যেরকম মারিয়ানা খাত একটা রয়েছে এই রকম। এর বৈশিষ্ট্য কি কি দেখা যায় দেখো, যে এই যে সমুদ্র খাত অত্যন্ত সংকীর্ণ, দীর্ঘ এবং গভীর হয়ে থাকে। এগুলি প্রস্থে হচ্ছে 1000 মিটার থেকে দৈর্ঘ্যে 1000 কিলোমিটার বা তারও বেশি হয়ে থাকে। আর এগুলি সাধারণত মহাদেশীয় উপকূল ও বৃত্তচাপীয় দ্বীপমালার বা মানে নিকটবর্তী সামুদ্রিক সমুদ্রের যে পাত সীমানা অঞ্চল সেখানেতেই লক্ষ্য করা যায়। আর সমুদ্র খাতের তলদেশে গভীর অন্ধকারে ঢাকা আর এই অঞ্চলে জলের চাপ অত্যন্ত বেশি। মানে এই যে সামুদ্রিক যে খাত হয় এর গভীরতম যে জায়গায় সেখানেতে সূর্যের আলো পর্যন্ত প্রবেশ করতে পারে না। আর যেহেতু এইগুলো সমুদ্রের খুব ডিপেস্ট মানে মানে রিজিয়ান যেহেতু হয়ে থাকে, সেই কারণেতে এখানেতে জলের যে চাপ, সেই চাপ অত্যন্ত বেশি। মানে সমুদ্রের পুরো যে জল রয়েছে সেই জলের একদম পুরো চাপটা এই খাতের একদম নিচের দিকে পড়ে সেইটা। এর পরের যে ভূমিরূপটা এটা রয়েছে দেখো সেটা হচ্ছে অন্তঃসাগরীয় গিরিখাত। তো এটা কাকে বলে দেখো, যে এই মহীঢালের প্রান্তীয় অংশে সমুদ্র তলদেশে নদী উপত্যকার মতো ভি বা আই আকৃতির যে খাত পরিলক্ষিত হয় তাকে অন্তঃসাগরীয় গিরিখাত বলা হয়ে থাকে। অর্থাৎ এইখানটাতে দেখো এই যে আমাদের এই যে মহীঢালের যে এই যে অংশটা এটা রয়েছে, এই যে মহীঢালের এই যে পুরো যে অংশ যেটা আছে এইখানেতে এই যে জায়গা যেগুলো রয়েছে দেখো এই জায়গাগুলোতে এরকমভাবে খাত তৈরি হয়ে থাকে এরকম, এই মহীঢালের এই সমস্ত জায়গাগুলোতে। তো এইগুলোকেই বলা হয় হচ্ছে এই অন্তঃসাগরীয় গিরিখাত। মানে যেরকম সেই নদী উপত্যকাতে এরকম ভি আকৃতির যে গিরিখাত তৈরি হয়ে থাকে, বা অনেক সময়তে এরকম আই আকৃতির যে গিরিখাত বা ক্যানিয়ন তৈরি হয়ে থাকে, এখানেতে ঠিক ব্যাপারটা তেমনই ঘটে, তবে এখানেতে এটা সমুদ্রের তলাতে হয়, মহীঢালের ওই অঞ্চলটাতে হয়ে থাকে। তো এই ধরনের যে সমস্ত খাতগুলো এখানেতে তৈরি হয় সেই সমস্ত খাতগুলোকেই অন্তঃসাগরীয় গিরিখাত বলা হয়ে থাকে। আর এর কি কি বৈশিষ্ট্য দেখা যায় দেখো, যে এইগুলি প্রধানত হচ্ছে ভি আকৃতির এবং
ঢাল হচ্ছে 5 ডিগ্রি থেকে 7 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে। আর এগুলি প্রধানত হচ্ছে মহীসোপান ও মহীঢাল অঞ্চলেতেই গড়ে উঠতে দেখা যায়। আর সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 2 কিলোমিটার গভীরতায় এগুলি অবস্থিত। তো এই হচ্ছে সমুদ্রের তলদেশের গুরুত্বপূর্ণ যে ভূমিরূপ এবং এই ভূমিরূপগুলোর যে বৈশিষ্ট্যগুলো সেইগুলো। তো আশা করি আজকের ভিডিওটির মাধ্যমেতেই ব্যাপারটা সম্পর্কে তোমাদের আমি বোঝাতে পেরেছি। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।